জুলাই জঙ্গি আন্দোলনে বিএনপির সাথে যে কোয়ালিশন হয়েছিল 24 জঙ্গিদের, সেটার ফলস্বরূপ আজকে তারেক রহমানের জঙ্গিদের কাছে যে পরিমাণ দায়বদ্ধতা আছে, 2001 থেকে 2006 সালে কিন্তু তারেক রহমানের কিংবা তখনকার বিএনপির জঙ্গিদের কাছে কিন্তু সেই পরিমাণ দায়বদ্ধতা ছিল না। আমি আসলে মূলত তারেক রহমানের রাজনৈতিক সার্ভাইভালের কোনোই রাস্তা দেখি না। এখন আওয়ামী লীগের সাথে সন্ধি করাকে উনি পরাজয় মনে করছেন, আর আমি যেহেতু আওয়ামী লীগের সমর্থক, আমি এর চেয়ে উদার গলায় ওনাকে আহ্বান জানাতে পারি না যে আপনি আসুন আওয়ামী লীগের সাথে সন্ধি করুন। জিয়াউর রহমানকে আমি আসলে মোটা দাগে যেটা দেখি, পাকিস্তানের জেনারেলরা যেভাবে রাষ্ট্র চালান বা রাষ্ট্রকে যেই চোখে দেখেন, জিয়াউর রহমান রাষ্ট্রকে ঠিক সেই চোখে সেইভাবে দেখতেন। আজকে আসিম মুনির যে রাষ্ট্রকে যেইভাবে দেখে, কিংবা পারভেজ মোশাররফ রাষ্ট্রকে যেভাবে দেখে, জিয়াউর রহমান রাষ্ট্রকে সেভাবেই দেখতেন। তবে এবার বোঝা যাচ্ছে যে জিয়াউর রহমানের সেই অপকর্মের কিংবা কর্মের ফল তার ছেলে কিন্তু পেতে যাচ্ছেন। সেটা হলো একটা পরিস্থিতি যেখানে সেই জঙ্গিদের কাছে পুরোপুরি আত্মসমর্পণ, তারেক রহমান যে পুনরায় রাজনৈতিক জীবনটা পেলেন সেটা কিন্তু আরেকবার খুন হয়ে যাবে। সেই অবস্থা দেখার জন্য নিশ্চয়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দলটা প্রস্তুত নয়। গাইবান্ধায় রাম মূর্তি নির্মাণ নিয়ে যা হচ্ছে এবং তার প্রেক্ষাপটে বাংলাদেশের জঙ্গি মৌলবাদীরা যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে তারা যা যা করছে, এটা কিন্তু তারেক রহমানের সরকারের জন্য একটা বড় অশনি সংকেত। এমনিতেই তারেক রহমানের সরকার অনেক বিপদগ্রস্ত, অর্থনীতিতে বিপদগ্রস্ত, বহির্বিশ্বের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে বিপদগ্রস্ত। তার সাথে যোগ হয়েছে বিএনপির এই রাজনৈতিক সহোদরদের দৌরাত্ম্য। এটা তারেক রহমানের সরকারকে কোথায় নিতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। আমরা 2001 থেকে 6 সালে তারেক রহমানের যে সরকার ছিল, অর্থাৎ বিএনপি সরকার, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, সেখানে আমরা দেখলাম যে শেষ পর্যন্ত তারেক রহমানের সরকার বা বিএনপির সেই সরকার সম্পূর্ণরূপে মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করেছিল, যার ফলে বাংলা ভাই এবং শায়ক আব্দুর রহমানের আবির্ভাব, জেএমবির আবির্ভাব, 63 জেলায় বোমা বিস্ফোরণ, উদ্দিসির বিভিন্ন অনুষ্ঠানে রমনা বটমূলে আক্রমণ, এগুলো তখন তারেক রহমানের সরকারকে খুব একটা বিপদগ্রস্ত করে নাই, বিএনপি সরকারকে। কিন্তু বাংলাদেশকে প্রথম বিশ্বের সামনে পরিচিত করায় যে বাংলাদেশে মৌলবাদ কতটা শক্ত। কিন্তু এইবারের অবস্থা কিন্তু সেই জায়গায় নাই। 24 জুলাই জঙ্গি আন্দোলনে বিএনপির সাথে যে কোয়ালিশন হয়েছিল 24 জঙ্গিদের, সেটার ফলস্বরূপ আজকে তারেক রহমানের জঙ্গিদের কাছে যে পরিমাণ দায়বদ্ধতা আছে, 2001 থেকে 2006 সালে কিন্তু তারেক রহমানের কিংবা তখনকার বিএনপির জঙ্গিদের কাছে কিন্তু সেই পরিমাণ দায়বদ্ধতা ছিল না। তখন জামাত আর বিএনপি ছিল শুধুই একটা রাজনৈতিক কোয়ালিশন। এখন কিন্তু জঙ্গিদের দাবি, এবং যেটা অংশত সত্য, সেটা হলো যে তারেক রহমানকে কিন্তু প্রধানমন্ত্রী বানিয়েছে জঙ্গিরা। এটাই তারা বলে এবং এটা কিন্তু বিশেষভাবে সত্য। তারেক রহমান যতই পেশি শক্তি দিয়ে অংশগ্রহণ করুন না কেন 24 জঙ্গি আন্দোলনে, এই আন্দোলনের নেতৃত্ব কিন্তু দিয়েছে সার্জিস হাসনাত নামক আত্মঘাতী জঙ্গিরা, যারা জামাতের গুপ্ত ঘাতক এবং সদস্য। ফলে আজকে তারেক রহমানের সরকারের উপর জঙ্গিরা যে ধরনের প্রভাব বিস্তার করতে চাচ্ছে, সেটা তারেক রহমান কিভাবে আটকাবেন? তারেক রহমান এখন পর্যন্ত কোনো কিছুতেই, বিশেষ করে যেমন ইউনূসের শত অপরাধ থাকা সত্ত্বেও, এমনকি 2024 যারা যারা লাল বদর হয়েছিল, এমন অনেক সাংবাদিক আজকে ইউনূসের গ্রেপ্তার এবং বিচার দাবি করছে, বিশেষ করে হামে এতগুলো শিশু মারা যাওয়ার পর, এবং আরো বিভিন্ন ধরনের দুর্নীতি, লুটপাট যেভাবে ইউনূস করেছে এবং এই জঙ্গিগুলো করেছে, ইউনূসের পুরো ডাকাত বাহিনী করেছে, এই পরিমাণ দুর্নীতি কিন্তু বাংলাদেশে আগে কখনো হয় নাই। ফলে সাধারণভাবে জনগণের মনে একটা
একটা দাবি আছে যে তারেক রহমান কিছু একটা করুক, কিন্তু তারেক রহমানের সরকারের সেই সাহস নাই। উপরন্তু রয়েছে এই জঙ্গিদের মনের ক্ষোভ যে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে জঙ্গিরা, ক্ষমতায় বসলো তারেক রহমানের বিএনপি। এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না, যতই তারা পার্টনার হোক। যখন ক্ষমতা আরোহণের বিষয় তখন তো তারা আবার প্রতিদ্বন্দ্বী। এই জায়গায় তারেক রহমানের আসলে কোনোই উপায় নাই জঙ্গিদের সাথে কম্প্রোমাইজ করে সামনের দিকে চলা। উপায় নাই বলতে এটা বুঝাচ্ছি যে, অর্থাৎ তারেক রহমানের সরকারের আলাদা কোনো ইমেজ আর রাখা যাবে না। জঙ্গিদের সাথে যদি উনি হাত মিলালে ওনার আলাদা কোনো ইমেজ থাকবে না, আর হাত না মিলালে জঙ্গিরা ওনাকে ক্ষমতাচ্যুত করবে। এবং আমার ধারণা বর্তমান অবস্থা চলতে থাকলে জঙ্গিরা আক্রমণ করবে। জঙ্গিরা সবসময় যেটা করে আর কি, তারেক রহমানের মেয়েকে প্রধান আক্রমণটা করবে এবং তাকে নিয়ে নানা রকম কুৎসা রটনা করবে, গালিগালাজ করবে, ওরা যেগুলা করে। এইভাবে তারা একসময় তারেক রহমানকে নাজেহাল করে ফেলবে, কিন্তু তারেক রহমানের কিছুই করার থাকবে না, কারণ তারেক রহমান তো নিজেই তাদের পার্টনার। এইখান থেকে তারেক রহমানের যেখানে মুক্তিটা থাকতে পারতো সেটা হলো যে আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সমঝোতা করা। অ্যাকচুয়ালি আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সমঝোতা জঙ্গিদের মানে জঙ্গি থাকুক বা না থাকুক, সেটাই কেবল তারেক রহমানকে একটা সাস্টেইনেবল, তার রিভাইভাল বা সার্ভাইভাল দুটাই সংহত করতে পারত। কারণ 21শে আগস্টের গ্রেনেড হামলার পর তারেক রহমানের যেভাবে রাজনৈতিক পতন ঘটেছিল, সেইখান থেকে যেভাবে তাকে মুক্তি দেওয়া হয়েছে, এটা কিন্তু আইনের দৃষ্টিতে যেমন অবৈধ, নৈতিকতার দৃষ্টিতেও অবৈধ। সেই জায়গায় যতক্ষণ উনি জঙ্গিদের সাথে আছেন, বর্তমান কোয়ালিশন মেনটেন করছেন, ততক্ষণ ওনাকে আওয়ামী লীগের সাথে সন্ধি করতে হচ্ছে না। কিন্তু বিনিময়ে তিনি বাংলাদেশকে, অর্থাৎ বাংলাদেশের জঙ্গি মৌলবাদীদের কোনো ধরনের তার সাথে যে তফাৎ নাই, সেই চেহারাটা আবার পৃথিবীকে দেখাচ্ছেন। তাহলে তারেক রহমান করবেনটা কি? তারেক রহমান ইন্ডিপেন্ডেন্টলি বিএনপি রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে আসলে সার্ভাইভ করার ক্যাপাসিটিটা অনেক দূর হারিয়ে ফেলেছে। তারেক রহমানের একের পর এক ভুল নীতির কারণে, সবচেয়ে বড় ভুল নীতি ছিল 21শে আগস্টের গ্রেনেড হামলা চালানো। ধরে নিলাম তর্কের খাতিরে তো করতে হয়, আর উনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি 21শে আগস্টের গ্রেনেড হামলার সাথে জড়িত ছিলেন না। তাহলে কাজটা কি করা যেত? একটা মাঝারি গোছের তদন্তের ব্যবস্থাও তিনি করতে পারতেন। সেটা না করে ওনারা জজমিয়া নাটক করেছেন। সেখানে কিন্তু তারেক রহমানের আসলে রাজনৈতিক মৃত্যু না হলেও পতন ঘটেছিল। আমি মনে করি মৃত্যুই ঘটেছিল, কিন্তু আলোচনার স্বার্থে আর বিএনপির ছেলেমেয়েরা এত গালি দেয়, এই গালি আমি হজম করতে পারি না দেখে, মানে গালি কম খাওয়ার জন্য আসলে টোনটা নরম করছি, সত্য কথা বলতে কি। আমি আসলে মূলত তারেক রহমানের রাজনৈতিক সার্ভাইভালের কোনোই রাস্তা দেখি না। এখন আওয়ামী লীগের সাথে সন্ধি করাকে উনি পরাজয় মনে করছেন, আর আমি যেহেতু আওয়ামী লীগের সমর্থক, আমি এর চেয়ে উদার গলায় ওনাকে আহ্বান জানাতে পারি না যে আপনি আসুন আওয়ামী লীগের সাথে সন্ধি করুন। আর উনি করবেনও না মনে হচ্ছে। করবেন কি করবেন না জানি না, সময়ে মানুষ অনেক কিছু করে, কিন্তু বর্তমানে যেই অবস্থা, এখানে জঙ্গিদের কাছে তারেক রহমানের পুরোপুরি আত্মসমর্পণ করা ছাড়া এখনকার পরিস্থিতিতে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অফ আওয়ামী লীগ তারেক রহমানের যে স্টান্স, সেটাতে জঙ্গিদের কাছে আত্মসমর্পণ করা ছাড়া আমি কোনো উপায় দেখি না। আর এটা কিন্তু নৈতিকতার দিক থেকেও কিন্তু বৈধ। সত্য কথা হলো যে রাষ্ট্রকে তো আওয়ামী লীগ মুক্ত করেছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গিরা, এবং বিএনপিও কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শ লালন করা কোনো রাজনৈতিক দল না। তো যারা ফোরফ্রন্টে নেতৃত্ব দিয়েছে তারা রাষ্ট্র শাসন করবে, যে কোনো ক্ষমতার পালা বদলে তো সেটাই কিন্তু প্রত্যাশিত, তা নয় কি? সেক্ষেত্রেও কিন্তু জঙ্গিদের ওই বৈধতাটা আছে কিন্তু একদিক থেকে। কাজেই আমরা যদি যত দিক থেকেই দেখি, তত দিক থেকে কিন্তু তারেক রহমানের ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ নানানভাবে সংকটাপন্ন। আমরা যদি তারেক রহমানের এই রাজনৈতিক ভাগ্য মেনেও নেই, আর যেহেতু আমি তারেক রহমানের রাজনৈতিক আদর্শের অনুসারী না, আমার পক্ষে তো এটা মেনে নেওয়া সহজ। কিন্তু যে জিনিসটা আমরা কেউই মানতে পারবো না, সেটা হলো যে জঙ্গিদের হাতে বারবার আত্মসমর্পণে বাংলাদেশ রাষ্ট্রটার যেই ক্ষতি হয়ে যাচ্ছে। দেখুন, জঙ্গিরা বাংলাদেশের শুধু ক্ষতি করে নাই, ইসলামেরও তো ক্ষতি করে নাই। তারা ক্ষতি করেছে সার্বিকভাবে, দেশের যেমন ক্ষতি করেছে, ইসলামেরও তেমন ক্ষতি করেছে। বাংলাদেশে এক সময় আলেম ওলামাদের কিন্তু একটা ভালো সামাজিক মর্যাদা ছিল এক সময়।
এখন কিন্তু সেটা আর নাই। এখন আলেম বলতে আমরা কাজী ইব্রাহিমকে দেখি, আজহারিকে দেখি, মুফতি আমির হামজাকে দেখি। ফলে এখন আর আসলে এই এই আলেম সমাজ যেটা, তাদের কিন্তু কোনো ধরনের সামাজিক মর্যাদা কিন্তু নাই। যখন থেকে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করার স্বপ্ন দেখা শুরু করেছে, তখন থেকে কিন্তু তারা তাদের সামাজিক মর্যাদা হারিয়েছে। আর বাংলাদেশ হারিয়েছে তার সার্ভাইভালের সব ধরনের সম্ভাবনা। এই ভিডিওটা যে জিনিসটা বলে শেষ করব সেটা হলো, পৃথিবীর আরো বিভিন্ন দেশে তো ইসলামিক মৌলবাদ আছে। বাংলাদেশের এই ইসলামিক মৌলবাদটা কিন্তু পৃথক এবং বেশি ক্ষতিকর। এর কারণই হলো কিন্তু 1971 সালে ইসলামিক মৌলবাদের পরাজয়। কারণ এই ইসলামিক মৌলবাদীরা তখন পাকিস্তানের সমর্থক ছিল। এটা না হলে আমি যেমন ইজিপ্টে আমি যখন 1.5 বছর চাকরি করি 2009-10 সালে, আমি কিন্তু ইসলামিক ব্রাদারহুডকে অনেক গভীরভাবে সেখানে পর্যবেক্ষণ করেছিলাম। ইসলামিক ব্রাদারহুড তো আমরা সবাই জানি যে মানে হলো জামাতের একটা ভাতৃপ্রতিম সংগঠন। যেটা বাংলাদেশের জামাত, সেটা কিন্তু ইজিপ্টে ছিল ইসলামিক ব্রাদারহুড। কিন্তু ইসলামিক ব্রাদারহুডের আইডিওলজিতে কিন্তু সেই দেশে 10% আবার খ্রিস্টান আছে, কপটিক খ্রিস্টান বলে তাদেরকে। খ্রিস্টানদের সাথে কিন্তু ওই ধরনের মারামারি হতো। কিন্তু বাংলাদেশের মৌলবাদীরা যেভাবে হিন্দু ঘৃণা আর ভারত ঘৃণা করে, ইজিপ্টের ব্রাদারহুডের মধ্যে কিন্তু ভিন্ন ধর্মের কারো প্রতি এই ধরনের কিন্তু ঘৃণা ছিল না। কারণ হলো ইজিপ্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো কোনো ঘটনা ঘটেনি। ফলে ঐতিহাসিক কোনো কারণ ছিল না যে খ্রিস্টান বলুন বা অন্য ধর্মের মানুষদের এই পরিমাণ ঘৃণা করা। বাংলাদেশের মৌলবাদীরা, আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশের মৌলবাদীরা যে পৃথিবীর অন্যান্য দেশের মৌলবাদীদের চেয়ে অনেক বেশি ঘৃণা উৎপাদন করে এবং ঘৃণার চর্চা করে, এর মূল কারণ কিন্তু ভারত উপমহাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। একটা হলো 1947 সালে ধর্মের ভিত্তিতে রাষ্ট্রটা 2 ভাগ হওয়া। রাষ্ট্র যদি কোনোভাবে সেদিন 2 ভাগ হওয়া আটকানো যেত, আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি বর্তমান বিশ্বে, বর্তমান অবস্থায় হিন্দু এবং মুসলমান হতো সবচেয়ে সম্প্রীতি বান্ধব দুটি সম্প্রদায়, যারা একটা দেশে পাশাপাশি বসবাস করে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। 47 সালে যদি রাষ্ট্র ভাগটাকে এড়ানো যেত, রাষ্ট্রভাগের দায় কার সেই আলোচনা অনেক দীর্ঘ, সেখানে গেলাম না। এটা যদি করা যেত তাহলে কিন্তু এখন যেমন দেখা যাচ্ছে যে নানান ঐতিহাসিক জিনিস এখানে নিয়ে এসে হিন্দু এবং মুসলমানদের পাশাপাশি তাদের পিসফুল কোএক্সিস্টেন্স অলমোস্ট অসম্ভব মনে করা হচ্ছে বাংলাদেশে। যদিও ভারতে কোএক্সিস্টেন্স হচ্ছে, কিন্তু বাংলাদেশে বা পাকিস্তান থেকে যে ঘৃণা উৎপাদন হয় হিন্দুদের বিরুদ্ধে, এটা তো ভারতেও আবার কিন্তু এটার স্পিল ওভার ইফেক্ট আসছে, ইনফ্লুয়েন্স আছে। ফলে পুরো উপমহাদেশে কিন্তু হিন্দু মুসলমানদের মধ্যে যেই ধরনের টক্সিসিটি বিরাজমান, এটা কিন্তু সারা পৃথিবীতে কোথাও কিন্তু দেখা যায় না। আমরা আরব আমিরাতে যদি গিয়ে দেখি, সেখানে ইন্ডিয়ানরা এত পরিমাণ ভারতীয় হিন্দু কাজ করে, আরবের মুসলমানরা কিন্তু ওই ভারতের হিন্দুটাকে যেই চোখে দেখে, বাংলাদেশের মুসলমানটাকেও সেই চোখে দেখে, আলাদা কোনো চোখে দেখে না। যে কাজে বেটার তাকে সেই দৃষ্টিতে দেখে। একটা ইউনিক সিচুয়েশন কিন্তু ভারত উপমহাদেশে। সেই জন্য মুক্তিযুদ্ধের পর আসলে বঙ্গবন্ধুর রাজনৈতিক সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে সঠিক যেটা সিদ্ধান্ত ছিল, সেটা হলো ধর্মীয় রাজনীতি বন্ধ করে দেয়া। আবার জিয়াউর রহমানের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল ছিল, ভুল উনি তো আর ভুল মনে করেন না, সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে অপকর্ম ছিল, এই 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 আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে থোড়াই কেয়ার করে এই ইসলামিক জঙ্গিবাদীদের, বিশেষ করে জামাতের রাজনীতিকে পুনর্জীবন দেয়া। তবে আমার মনে হয় জিয়াউর রহমানও কিন্তু স্বপ্নেও দেখেন নাই যে বাংলাদেশের জামাতের এবং জামাতের নেতৃত্বে পুরো জঙ্গি শ্রেণীর যেই আধিপত্য আজকে গড়ে উঠেছে, এটা জিয়াউর রহমানও মনে হয় কল্পনা করে নাই। আমি জানি আমার এই কথার সাথে অনেকে দ্বিমত পোষণ করবেন, কারণ তারা হয়তো বলবেন যে না, জিয়াউর রহমান এটা করেছে। জিয়াউর রহমান রাজনীতির প্রয়োজনে অনেক কিছু করেছে। জিয়াউর রহমানকে আমি আসলে মোটা দাগে যেটা দেখি, পাকিস্তানের জেনারেলরা যেভাবে রাষ্ট্র চালান বা রাষ্ট্রকে যেই চোখে দেখেন, জিয়াউর রহমান রাষ্ট্রকে ঠিক সেই চোখে সেইভাবে দেখতেন।
আজকে আসিম মুনির যে রাষ্ট্রকে যেভাবে দেখে, কিংবা পারভেজ মোশাররফ রাষ্ট্রকে যেভাবে দেখে, জিয়াউর রহমান রাষ্ট্রকে সেভাবেই দেখতেন। পাকিস্তানি জেনারেলরা দেখেন, তারা কিন্তু একটা ইসলামিক প্রজাতন্ত্র শাসন করে, পাকিস্তানি সামরিক বাহিনী অফিসিয়ালি একটা ইসলামিক প্রজাতন্ত্র। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন, সেই দেশে যেই জামাত আমরা ৭১ সালে পরাজিত করলাম, সেই জামাত বাংলাদেশে এখন রাষ্ট্র ক্ষমতার স্বপ্ন দেখে, সেই একই জামাতের পাকিস্তানে বর্তমানে পার্লামেন্টে একটা সিটও নেই। অবাক লাগে না? আমরা কি আসলে পাকিস্তানি শাসকদের বুঝি? আমার মনে হয় না আমরা বুঝি। ফলে জিয়াউর রহমানও নানান কারণে আমাদের কাছে মিসরেড রয়ে গেছেন। আবার এটাও ঠিক যে আমরা তো জিয়াউর রহমান যেভাবে রাষ্ট্রকে দেখেন পাকিস্তানের মতো করে, সেই রকম দেখলে তো আমরা আবার পাকিস্তানি থেকে যেতে পারতাম। আমরা তো স্বপ্নে দেখেছিলাম একটা উদার আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র, যেটার স্বপ্ন কিন্তু জিয়াউর রহমানই ধ্বংস করেছেন। তবে এবার বোঝা যাচ্ছে যে জিয়াউর রহমানের সেই অপকর্মের কিংবা কর্মের ফল তার ছেলে কিন্তু পেতে যাচ্ছেন। সেটা হলো একটা পরিস্থিতি যেখানে সেই জঙ্গিদের কাছে পুরোপুরি আত্মসমর্পণ এবং ভিন্ন কোনো রাস্তা সামনে না থাকা। এখনো হয়তো রাজনৈতিক সমঝোতার তারেক রহমানের সামনে সময় আছে, কিন্তু এমন একটা সময় চলে আসবে যখন উনি আসলে আর আওয়ামী লীগ তখন তো আর সমঝোতা করবে না, সময় চেঞ্জ হয়ে গেলে। তখন আসলে পুরোপুরি মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করা ছাড়া আমার তো মনে হয় না তারেক রহমানের আর কোনো পথ থাকবে। আর সেটা যদি হয়, তারেক রহমান যে পুনরায় রাজনৈতিক জীবনটা পেলেন, সেটা কিন্তু আরেকবার খুন হয়ে যাবে। সেই অবস্থা দেখার জন্য নিশ্চয়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দলটা প্রস্তুত নয়। সংক্ষিপ্ত এই আলোচনায় আমরা ৩-৪টা বিষয়ে কথা বলবো, নিশ্চয়ই ভারত বাংলাদেশ সম্পর্কিত। এবং প্রথমে আমি বলতে চাই, আপনাদের দেশের বাংলাদেশে নিযুক্ত নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তিনি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে আসার পর তিনি তার প্রথম স্টেপই বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, তাকে কূটনীতিক হিসেবে পাঠানো হয়েছে এবং প্রথমবারের মতো একজন রাজনীতিবিদকে বাংলাদেশে নিয়োগ দেওয়া হয়েছে। অনেকেই বলেন যে তিনি খুব সিয়ানা লোক, রাজনীতির খুব সিয়ানা মানুষ। ভারতে তিনি তো পশ্চিমবঙ্গ বোধহয় রেলমন্ত্রীও ছিলেন, তৃণমূলে ছিলেন, কংগ্রেসে ছিলেন, এখন বিজেপি সরকারের সঙ্গে আছেন। তিনি পা রাখার পরই বাংলাদেশের রাজনীতির আকাশে একটা ঝড় উঠেছে। তিনি খুব গুছিয়ে বলেছেন, ভূপেন হাজারিকার গানের সুরে, একই আকাশ একই বাতাস, একটু শব্দ শুধু যোগ করেছেন যে একই মন্ত্রণার জায়গায় তিনি বলেছেন একই যন্ত্রণা। কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে বিরোধী দল যদি বলি, এখন সংসদের বিরোধী দল জামাতে ইসলামী তার বক্তব্যকে খুব সহজভাবে নেয়নি। তারা বলছে যে দেশ আসলে কি বোঝাতে চাইছেন। অনেকে আলোচনায় তুলছেন যে তিনি কি আবার অখণ্ড ভারতের কথা বলছেন কিনা। সত্যিকার অর্থে দেশ ত্রিবেদীর বক্তব্য কোন দিকে যায়, একটু আপনার কাছ থেকে প্রথমে এটা জানতে চাই। তরুণ ঘোষ। দেখুন, দীনেশ ত্রিবেদী তিনি এখন রাজনীতিবিদ। রাজনীতিবিদদের কথা বলা একরকম, আর কূটনৈতিক লোকের কথা বলা একরকম। কূটনৈতিক একটা ব্যক্তি সে যখন কথা বলবে, তার দাড়ি কমা ফুল স্টপ পড়বে না পড়বে সে আগে থেকে ঠিক করে রাখে। এমনকি তার মুখায়ব, ফেসিয়াল মুভমেন্ট, ফেসিয়াল এক্সপ্রেশন কি হবে, তার হাত কোথায় থাকবে, তিনি পা মুড়ে বসবেন নাকি পা জড়ো করে বসবেন, সব কিন্তু মাপা। তিনি হেসে কথা বলছেন নাকি হালকা চালে কথা বলছেন, সব কিন্তু মাপা হয়। আর রাজনৈতিক নেতাদের ওসব কোনো ব্যাপার থাকে না, তারা দুম করে একটা কথা বলে দিল। যেমন কূটনৈতিক নেতাদের আপনি কখনো দেখবেন না তারা আঙুল উঁচিয়ে কথা বলেছেন, কোন দেশের কোন কূটনীতিককে আপনি দেখবেন না যারা পাকা কূটনীতিক হয়। যেমন জয়শঙ্করজিকে আপনি দেখবেন খুব মৃদু ভাষায় যাকে ভর্ৎসনা করার তাকে ভর্ৎসনা করেন, যেটুকু বলার তিনি বলেন, যেটুকু না বলার তিনি এড়িয়ে যান। এখন ইনি একটু বিতর্কিত মানুষ, দীনেশ ত্রিবেদী।
খুব ঘোরের লোক, কিন্তু ভীষণ ঘোরের লোক, জল ঘাটের জল খাওয়া লোক। এখন সে গিয়ে একটা কথা বলে দিয়েছে দুম করে, একই আকাশ একই বাতাস, মানে একই ভাষা, এইসব নানান কথা বলেছেন রাবীন্দ্রিক ঢঙে। কিন্তু এগুলো তো কূটনীতির ভাষায় চলে না, এই রাবীন্দ্রিক ঢং বং চলে না। এখানে তো আপনার প্রতিটি কথা তো মাপা হয়। এখন তিনি লুজ বল খেলেছেন, সেটা জামাত ধরে নিয়েছে। ভারতবর্ষ কোনোদিনই বাংলাদেশ দখল করতে যাবে না। এমনকি অখণ্ড ভারতের যে কথাটা বলা হয়, সেটা কাগজে কলমে বলা হয়। আজকে যদি পিওজেকে অধিকার করার মতো অবস্থা কিন্তু এখন আছে। আজকের খবর আপনি জানেন না, পিওজেকে অন্তত 1.5 লাখ সেনা এবং পুলিশ, তাদেরকে পিওজেকে মানুষ পুরো ঘিরে ফেলে চারদিক দিয়ে। তাদের খাবার জল কিছুই দিচ্ছে না, কারণ এদের কাছে অস্ত্র নেই, ওরা কাউকে ঢুকতে দেবে না। সমস্ত রাস্তাগুলোকে কেটে দিয়েছে, ব্লক করে দিয়েছে, যে এদেরকে না খাইয়ে মেরে। এই হচ্ছে পিওজেকের অবস্থা। পিওজেকের মানুষ চাইছে ভারতের সঙ্গে যুক্ত হতে, কিন্তু পিওজেকের যে মানে অর্থনৈতিক অবস্থা এবং সেখানে যে সন্ত্রাসবাদ, ভারত চায় না ভারতবর্ষে আবার নোংরা হোক, ভারতবর্ষটা আবার এই সন্ত্রাসবাদের মধ্যে পড়বে। ফলে চাইলেই যে হবে, খাতায় পত্তরে মুখে অনেক কিছু বলা হয়, কিন্তু ফিজিক্যালি এটা হওয়া অসম্ভব। আর বাংলাদেশের ক্ষেত্রে তো নয়ই। আমি অনেকবার বলেছি যে বাংলাদেশ কোনোদিন দখল করবে না। দখল করার হলে ইউনুসের আমলেই করে ফেলত। সেই সুযোগ হচ্ছিল, অনেকবার এসেছিল, কিন্তু কখনো যখন ইউনুস বলেছিল যে আমি এতে যাচ্ছি, কি বলে আমরা কি বলে সেভেন সিস্টার আমরা ডিস্টার্ব করে দেবো, আমরা বঙ্গোপসাগরের মালিক, চায়নায় গিয়ে বললো, তখন থেকেই ভারত কিন্তু প্রস্তুত হয়ে গেছে। কিন্তু ভারত কখনো এটা করবে না। ভারত চাইছে অ্যামিকেবলি যদি ব্যাপারটা মানে কথাবার্তার মধ্যে দিয়ে, সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, তাহলে পরে সেটা হচ্ছে বেটার থিং দেন ওয়ার্স। যার জন্য দেখবেন এখন ভেতরে তলায় তলায় ব্যাকডোর চ্যানেলে কিন্তু মানে বিএনপির সঙ্গে কিন্তু ভারতের কথাবার্তা চলছে। নইলে এই যে আওয়ামী লীগ এত মিছিল করছে হঠাৎ করে, এগুলোকে তো অ্যালাউ করছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, সে তো আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো অ্যালাউ তো আগে করতো না, এখন তো অ্যালাউ করছে। তার মানে ভেতরে ভেতরে কোথাও একটা কিছু চলছে। তো তারেক রহমান যদি চায়না যান, তাহলে যেটুকু সম্ভাবনা এখন তৈরি হয়েছে সেটুকু নষ্ট হয়ে যাবে। আপনার পরবর্তী প্রশ্ন বলুন। পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি দাদা, আমাদের বর্ডার, বাংলাদেশের সাথে ভারতের এত সম্পর্ক, এত নিবিড় সম্পর্ক, গভর্নমেন্টের কথা বলছি না, পিপল টু পিপল, একদম মানুষের সাথে মানুষ। এই যে আজকে আপনার সঙ্গে আমি শো করছি, আমাদের মধ্যে একটা সৌহার্দ্য আছে বলেই ন্যূনতম সাংবাদিকতার জায়গায় প্রত্যেকটা কমিউনিটিতে লেখক সাহিত্যিক সবাই একটা টিউনিং এর মধ্যে আছে। সেখানে এই যে বর্ডারে একটা আনস্টেবিলিটি শুরু হলো, এই একবার বিজেপি লোক বিএসএফ লোক খেলে দেয়, তো বিজেপি ফেরায়, আবার একটা সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হয়। এত ঢাকুন পিটিয়ে বিজেপি বিএসএফ দিল্লিতে বৈঠক করে কি ফলাফল, কি লাভ হলো? কোনোই লাভ হয়নি। আমি 2 দিন আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি আমাদের কাগজ দেখিয়ে বলেছিলাম। আজকেও আমি একটা ভিডিও করেছি, সেটাতেও আমি একটা হিন্দুস্তান টাইমসের একটা রিপোর্ট দেখিয়েছি যে কোনো জয়েন্ট স্টেটমেন্ট হয়নি, ভেতরে উত্তপ্ত আলোচনা হয়েছে।
আমি না বাজে কথা বলতে পারি, কাগজ তো হচ্ছে লিখিত ডকুমেন্ট, যেটা আদালতে গ্রাহ্য হয়। আপনার আমার ভিডিও কিন্তু গ্রাহ্য হবে না আদালতে, কিন্তু পেপার গ্রাহ্য হবে, কারণ সেটা লিখিত ডকুমেন্ট। বলে আপনি আমি যখন লিখি, লেখার আগে কিন্তু আমরা 10 বার চেক করে নিই যেটা ঠিক তো। 10টা জায়গায় ফোন করবেন, আপনিও করবেন, আমিও করি। তা আমি তো লেখা দিয়েছি, বিভিন্ন কাগজের লেখা দিয়েছি, আনন্দবাজারের লেখা দিয়েছি, টাইমস অফ ইন্ডিয়ার লেখা দিয়েছি। আজকে যেমন হিন্দুস্তান টাইমস বের করেছে, কালকে গতকালের ডেড লাইনে 13 তারিখে রাত্রিবেলা ছেড়েছে, সেটাও আজকে দিয়েছি। ফলে এই যেটা কথা বলা হচ্ছে যে জয়েন্ট স্টেটমেন্ট হয়েছে, সে কথাটা ঠিক নয়। জয়েন্ট স্টেটমেন্ট হয়নি, যে যার মতো বিবৃতি দিয়ে, মানে বিএসএফ কিছু বলেনি, বিজিবি দেশে গিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে। যদিও আমার কাছে তো সেটা আসে, আপনার দেশে তো কিছুই আমার কাছে আসে না, বলে আমার কাছে আসে। আর বর্ডার ইস্যু যেটা বলছেন আপনি, জি, আগে তো এই অবস্থা ছিল না। 2024-এর আগে এই অবস্থা কি ছিল? তখনও এত বাংলাদেশি আমাদের এখানে কাজ করতেন, এখনো কাজ করেন। তাহলে কি এমন ঘটলো যে ভারতবর্ষ হঠাৎ একবারে 180 ডিগ্রি ঘুরে গেল? এটা শুরু করেছিল ইউনূস, তারপর তার সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের সঙ্গে কিছু সাধারণ মানুষ যারা এনসিপি করে, আওয়ামী লীগ ব্যতীত যারা মানুষ আছেন, সাধারণ মানুষ এর মধ্যে ঢোকেন না, যারা এই পার্টি পলিটিক্স ডার্টি গেম এটা যারা ঢোকে, they entered a solid part in this game and pulled at controversy. তো ওইখান থেকে মানে আমি কিন্তু ভিডিওতে বেশ কয়েকবার বলেছি যে ভারতের মনোভাব পাল্টাচ্ছে, বাংলার মনোভাব পাল্টাচ্ছে। আপনারা যেটা করছেন, দু দেশের মধ্যে সম্পর্কটা বিষিয়ে যাচ্ছে, আপনারা এটা করবেন না, এতে ক্ষতিগ্রস্ত আপনারা হবেন। আস্তে আস্তে দেখুন সব বন্ধ হয়ে গেল, ক্রেডিট লাইন তো আর নেই, এখন টাকা নাও মাল দিচ্ছে, টাকা দিচ্ছি মাল নাও। তারপরে এই জমি ব্যবহার করতে দেবো না, ওই পোর্ট ব্যবহার করতে দেবো না, তারপর বাংলাদেশি যত আছে আমরা এবার খেলাবো। এই যে এসআইআরটা হঠাৎ হলো কেন? এসআইআরটা হলো এই কারণে যে ভারতবাসী অরিজিনালি কত আছে এবং বাংলাদেশি এবং পাকিস্তানি কত ঢুকে আছে সেটা জানার জন্য এসআইআর কমপ্লিট হলো। দেখা গেল যে সারা ভারতবর্ষ যদি আপনি যোগ করেন, আমাদের এখানে 92 লক্ষ শুধু ধরবেন না, আমাদের যতগুলো স্টেট আছে সারা স্টেট জুড়লে আপনি প্রায় 2 কোটির বেশি মানুষ আছে যারা হচ্ছে বাংলাদেশ। এখন এখানে একটা ঘোষিত সিদ্ধান্ত, শুভেন্দু অধিকারীর ঘোষিত সিদ্ধান্ত, যে আমরা এখানে জেলে রেখে আমাদের পয়সায় এদিকে দীর্ঘদিন ধরে আমরা খাওয়া পড়াবো কেন? এখন আর থানায় রেখে লাভ নেই, সোজা বিএসএফ এর হাতে তুলে দাও, বিএসএফ ওখানে গেট খুলে পার করে দেবে। কালকে রাত পরশু দিনকে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, পরশু তার আগের দিন, আজকে আমাদের কাগজে বেরিয়েছে, দুপুরবেলা আমি ওইটা নিয়ে ভিডিও করেছি। আমার কলকাতাবাসী যারা আছে, যারা বাঙালি, যারা আমার রয়েছে, যারা সাবস্ক্রাইবার রয়েছে, তারা প্রচুর গালি দিয়েছে, আমাদের বিস্তর গালি দিয়েছে যে আপনার ঘরে গিয়ে রাখেন।
রামের মূর্তি ওখানে করতে দিচ্ছে না, তখন আপনার সেকুলারিজম কোথায় থাকে? আমি বলেছি আমি হিন্দু মুসলমানের কথা বলিনি, আমি উত্তরে যেটা দিয়েছি আমি বলেছি মানবাধিকারের প্রশ্ন দুটো দেশেরই। যে 9 বছরের বাচ্চা থেকে 12 বছরের বাচ্চা চারটে, তারা ওই গরমের মধ্যে না খেয়ে না দিয়ে দুদিন ধরে সীমান্তে পড়ে রয়েছে। গতকালকে বিজিবি তাদের নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে আবার সীমান্তের ধারে বসিয়ে দিয়েছে। এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, তারা তো বলছে আমার অমুক জায়গায় বাড়ি, আমার কাছে ডকুমেন্ট নেই কিন্তু আমার অমুক জায়গায় বাড়ি, বাড়িতে খোঁজ দেন আমি গেছিলাম কিনা, এখনো তাড়ি দিচ্ছে, নইলে অ্যারেস্ট করবে, আমি চলে এসেছি ভয়ে। আমার প্রশ্ন, আপনার 10 লাখ রোহিঙ্গা আপনারা নিতে পারলেন, তাদেরকে পাসপোর্টও দিয়ে দিতে পারলেন, অথচ আপনার নাগরিককে আপনারা ফেরত দেবেন না কেন? আমরা 2000-এর ওপরে একটা লিস্ট পাঠিয়েছিলাম, 4 মাস হয়ে গেছে, যেদের নথি যাচাই করে আমাদের জানানো হোক যে এরা বাংলাদেশি না ভারতীয়। আজ পর্যন্ত কিন্তু তার কোনো রিপ্লাই আসেনি, দুঃখের বিষয় এটাই। যাই হোক, দাদা, আপনি বলছেন যে বাংলাদেশে যে এখন মানে গত 2 বছরের তুলনায় গত 2 সপ্তাহে যে পরিমাণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের মিছিল হয়েছে, এটা বিএনপি প্রশ্রয় দিচ্ছে, বিএনপি অ্যালাউ করছে, তাহলে তো কোন একটা রাজনৈতিক সমঝোতা হচ্ছে। আবার আমরা দেখছি যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠছে না, মামলাও হচ্ছে, বিএনপির লোকজনই কিন্তু আবার এখনো মামলা করছে, কোথাও কোথাও বিএনপির সঙ্গে সংঘাত হচ্ছে। তাহলে আপনি প্রশ্রয় দেওয়া বা সমঝোতার ইঙ্গিত কিভাবে পাচ্ছেন? আওয়ামী লীগের এটা যে মারপিটটা যেটা হচ্ছে সেটা বিএনপি আর আওয়ামী লীগ সমর্থকদের পক্ষে, ছাত্র দল এবং আওয়ামী লীগ তাদের মধ্যেই বেসিক্যালি মারপিটটা হচ্ছে। এখন এই যে আপনাদের আগে তো আওয়ামী লীগ তো এখন আগে তো ঘরে ঢুকে গেছিল, তাহলে ঘর থেকে এখন বেরোলো কি করে? কোন জাদুকাঠিতে বেরিয়ে গেল? আগে তো পুলিশের ভয়ে তারা তো দেশ ছাড়া হয়ে গেছিল, তারা বনে জঙ্গলে গিয়েছিল। তার মানে কোথাও একটা নেগোসিয়েশন তলায় তলায় হচ্ছে ব্যাকডোর চ্যানেলে। এখন সেই ব্যাকডোর চ্যানেলের এটা প্রকাশ পাবে পরে, এখন তো প্রকাশ পাবে না। আর এটা সম্ভবত করছে খলিলুর রহমান, সম্ভবত, আমি ঠিক বলতে পারবো না, কূটনৈতিক ব্যাপার, এগুলো না জেনে দুম করে মন্তব্য করাটা উচিত নয়। তাই এটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। তবে আমার মনে হয় খলিলুরের পেছনে রয়েছে বড় অনুঘটক। তবে এই যে পুচিং যেটা আমরা যেটাকে পুশিং বলছি, আমরা সেটা বলছেন কি যেন আপনারা বলছেন? আমরা বলছি পুশিং, আপনারা বলছেন পুশব্যাক। পুশব্যাক, তা আমরা পুশব্যাক করছি, আপনারা পুশিং বলছেন। ইনটা কখন হবে? আউটটা যখন হয়েছিল তখন তো ইন হবে। বাংলাদেশ থেকেই তো আউট হয়েছিল, তা বাংলাদেশে ইন হচ্ছে, সোজা হিসেব। এটা চলবে, এটা কিন্তু থামবে না। আর শুভেন্দু অধিকারী কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না, যাকে বলে একদম শক্ত চানা, যখন ধরেছে তখন কিন্তু ছাড়বে না। আপনি যেহেতু শুভেন্দু অধিকারীর কথা বললেনই, শুভেন্দু অধিকারী গত পরশু দেখলাম যে উনি আর বাংলাদেশ ইস্যুতে কোনো কথা বলবেন না। তার মানে কি তিনি শেখ হাসিনা সম্পর্কে 5ই আগস্ট 24-এর পরে যে কথাগুলো বলতেন, শেখ হাসিনার ফেভারে যেত, তিনি কি আর শেখ হাসিনার সাথে নাই? না না না, সেটা নয়। দেখুন, তখন যখন বলেছেন তখন কিন্তু নির্বাচনের আগে একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি বলেছেন। তার যে তখন মুখভঙ্গি, তার যে কথা বলার স্টাইল ছিল, সেটা হচ্ছে আক্রমণাত্মক। তাকে তখন সিংহাসন দখল করতে হবে, যে ধরনের প্রকার টিএমসি কে হটাতে হবে।
তার জন্য যত মানে সানানো যায় আক্রমণ সানাও, কিন্তু উনি মনে প্রাণে যেটা বিশ্বাস করেন সেটাই উনি বলেছিলেন। এখনো যখন আমাদের সঙ্গে যখন কথাবার্তা হয় তখন আমি একবার জিজ্ঞেস করি, আপনি কি তুমি কি পুরোনো জায়গায় আছো এখনো, পুরোনো স্টেটমেন্টে তুমি স্ট্যান্ড করছো? বলছে হ্যাঁ অবশ্যই। কিন্তু আমার মনে হয় যেহেতু এটা এখন কেন্দ্র সরকার সরাসরি দেখছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি দেখছেন এবং প্রধানমন্ত্রী সরাসরি এর মধ্যে জড়িত আছেন, তাই কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এর মধ্যে আগ বাড়িয়ে ঢুকে গিয়ে কোনো মন্তব্য করে বিষয়টাকে খোলা করতে চাইছে না। ওই জন্য হয় তার উপরে কোনো নির্দেশ আছে, অথবা তিনি নিজে থেকে বুঝে নিজেই পিছিয়ে গেছেন, এটা নিয়ে কোনো কথা বলছেন না। তার মানে এই নয় যে তিনি হাসিনার ওপর থেকে তার আস্থা, তার ভালোবাসা এতটুকু কমিয়ে দিয়েছেন। আপনি যে বলছেন দাদা যে বিএনপি আওয়ামী লীগের মিছিল গুলোকে অ্যালাউ করছে, প্রশ্রয় দিচ্ছে, আপনি কি এমন বোঝাতে চাচ্ছেন যে ইন্টারনালি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো সমঝোতার আলাপ চলছে বা হয়ে গেছে? এবং এখানে কি আপনারা যেহেতু ভারতে আছেন, ভারতের কোনো ভূমিকা আছে, এরকম কোনো কিছু বোঝাতে চাচ্ছেন আপনি? না, আমার দেখে মনে হচ্ছে আগে যেখানে 4টে লোক জড়ো হতে পারতো না, সঙ্গে সঙ্গে তাদেরকে ধরে নিয়ে গিয়ে ভ্যানে তুলে জেলে পাঠিয়ে দিত, এখন দেখছি তো হাজারে হাজারে মানুষ মিছিল করছে। এবং ছাত্রলীগকে ব্যাপক ঠেঙাচ্ছে, পুলিশ লোক দেখানো 5-6 জনকে গ্রেপ্তার করছে, বাকি যে লোকগুলো আছে তারা কোথায়? কোন একটা জায়গায় তো অর্গানাইজ হচ্ছে, কোথাও একটা অর্গানাইজ হচ্ছে, সেখান থেকে 5,000-10,000 লোক তো অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। আমি বহু আগে আমি কিন্তু ভিডিওতে বলেছি, এই যে এটা হচ্ছে এই হাম আর গুটি বসন্তের মতো ছোঁয়া আছে, একবার যদি এই ছোঁয়া লেগে যায় না, সারা দেশে কিন্তু এই মানে এটা লেগে যাবে। ঠিক সেটাই হচ্ছে, আওয়ামী লীগ ধীরে ধীরে আরে বহরে বাড়ছে, আরো বাড়বে, এক সময় দেখবেন সরকার খুব চাপে পড়ে যাবে, সেদিকেই যাচ্ছে। ওকে, ধন্যবাদ দাদা। দাদা অনেক 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 ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে। আমাদের দর্শকদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই মাঝে মধ্যে মাসে 1-2 বার আপনাকে বিরক্ত করব। আপনার বক্তব্য আগ্রহ নিয়ে শুনছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার আপনাকে।